সবাই একটু কাইন্ডলি এলএমএস এ গিয়ে আপনারা ফাইলটা দেখে আসেন। আপনারা যদি বুঝতে পারেন ইটস ওকে, আদারওয়াইজ আই ক্যান ডিসকাস ইট বিট কুইকলি হিয়ার। And I'll talk about your class test and pattern of your class test questions here very briefly, so you won't feel any problem, because some people really think it's better to shift it, but majority doesn't. So we cannot really shift our classes, but what we can do, we can have a quick look and see what we don't understand here in biotechnology, right? Before that, I want to see if you understand your class test, assignment 2 question or not. Please go very quickly and tell me if it's okay. Should I discuss your assignment question, or should I discuss your class test issues? Both. কোশ্চেন পড়লাম, ওইখানে একটা হচ্ছে গিয়ে মানে 20 to 25 ইয়ার্স ওল্ড এর মধ্যে হচ্ছে গিয়ে 52 কেজি ওজন, তার উচ্চতা হচ্ছে 5 ফুট 3, এরকম একটা পার্সনের জন্য একটা হচ্ছে গিয়ে ডেইলির একটা ডায়েট প্ল্যান, ওটা হচ্ছে কিভাবে কত ক্যালোরি কিভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা হচ্ছে এক্সপ্লেইন করে বলতে হবে। এক্স্যাক্টলি, একটা উইকলি একটা ডেইলি। জি ম্যাম, বুঝতে পারছি। আপনাদেরকে কিলো ক্যালোরি ইউনিটে আসলে ইউজ করতে হবে। another thing which is not explicit in your question, but you have to keep in mind that what resources we have in our country. মানে আপনি এমন কোনো কিছু এখানে ইনক্লুড করবেন না যেটা আমরা আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবল পাই না। অনেকে থাকে না যে আমি যদি কিছু ভিডিও দেখি বা অন্য কোনো ডাট প্ল্যান দেখতে যাই, তাহলে আমি দেখবো যে বাইরের কান্ট্রিতে অ্যাভেলেবল এরকম কিছু বেস করে ডাট প্ল্যান করে অনেকে, which is really prohibited. You cannot do that. You have to take consider what resources is available for people. হয়তো দেখা যাবে যে কিছু বেরিজ বা তারপর হচ্ছে আপনার স্যামন, এগুলো ডায়েট প্ল্যান থাকে যেগুলো আমরা আমাদের দেশে অ্যাভেলেবল পাই না। যারা সুপার মার্কেটে গিয়ে শপিং করে আসতে পারেন কিছু কিছু এরিয়ায়, তারা হয়তো পান, বাট মেজরিটি কথা এখানে চিন্তা করতে হবে, যেটা আমি মানে ক্রস হিসেবে কান্ট্রিতে, টোটাল কান্ট্রিতে অল ওভার দ্য প্লেসেস আই ফাইন্ড দ্যাট আপনারা এমন কিছু ইনক্লুড করবেন যেটা হচ্ছে আমি এই কান্ট্রিতে বসে যে কোনো জায়গায় পেতে পারি। ইউ ক্যানট রিয়েলি ইউজ সাম সোর্সেস হুইচ ইজ নট নেটিভ টু আস, রাইট? ম্যাম, এখন ডায়েট প্ল্যানটা কি একজন পুরুষের জন্য নাকি একজন মহিলার জন্য? কারণ দুইজনের কনজিউম তো আলাদা হয় ম্যাম। Yeah, that's another question. So you need to show both, কারণ এখানে জেন্ডার উল্লেখ করা হয়নি। আচ্ছা ম্যাম, বুঝছি। উইকলি ডায়েট প্ল্যান করেন, সেখানে যেটা থাকবে যে পুরো উইকে একটা ব্যালেন্স করতে পারবেন, আর ডেইলি ডায়েট প্ল্যানে কিন্তু আবার ওটা টানা যাবে না, ওটা রেফারেন্স টানতে পারবেন না। ডেইলি ডায়েট প্ল্যানে আপনাকে চিন্তা করতে হবে যে প্রত্যেক দিনই আমি সবগুলো মানে আইটেম কনজিউম করব যেগুলো আমার নেসেসারি ফর আওয়ার বডি ফাংশন, রাইট? জি ম্যাম। ডেইলি আর উইকলিটা একটু ডিফারেন্ট হবে। উইকলি থেকে কপি করে ডেইলিটা বসানো যাবে, রাইট? সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে যেটা যেটা মেনশন করা নাই কোশ্চেনে এক্সপ্লিসিটলি, which is you have to use your native product. You cannot use something which I cannot find available across the country, right? Another thing is very important, like you cannot copy from your weekly chart to daily chart, because for weekly chart you will balance your meal on a whole week basis, where you can shuffle some product here and there to maintain whole week's gross energy. But for daily plan, you need to have each and every items which is essential for your body. ডেইলি প্ল্যানটা এমন হবে যেটা আমি প্রত্যেক দিনই সবগুলো আইটেম রাখবো কিছু কিছু করে, আর উইকলি প্ল্যানে হচ্ছে পুরো উইকে একটা ব্যালেন্স করা যাবে। ম্যাম, জিনিসটা কি এমন, ধরেন আমি হচ্ছে ডেইলি প্ল্যানের মধ্যে বলে দিলাম যে আজকে আপনি খাবারের আইটেমের মধ্যে মাছ বা মাংস ইউজ করতে পারেন, বা হচ্ছে কি এখন উইকলি প্ল্যানের ক্ষেত্রে বলতে পারবো যে আমি এই 2 দিন হচ্ছে ফিশ করব, আর বাকি 2 দিন হচ্ছে মিট ট্রাই করব, আর বাকি 2 দিন ভেজিস, এভাবে। হ্যাঁ, এইভাবে বলতে পারেন।
যেমন উইকলি প্ল্যানের মধ্যে আপনি হচ্ছে যেমন এগ আপনি পুরো উইকে 2 দিন রাখলেন, বাকি দিনগুলো প্রোটিন সোর্স আপনি ডিফারেন্ট শাফল করলেন, বাট ডেইলি প্ল্যানে কিন্তু আপনাকে প্রোটিন সোর্স রাখতেই হবে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ওরকম করে আর কি, যে আপনি উইকলি প্ল্যানে কিছু হয়তো ব্যালেন্স করবেন এদিক সেদিক করে, ডেইলি প্ল্যানে আপনাকে ইচ এন্ড এভরি নিউট্রিয়েন্ট ফ্যাক্ট রেখে দিতে হবে ফর ইউর হেলথ। জি ম্যাম। Alright, so do you have some specific question regarding our class test issues here, or should I go through the whole lecture and see what questions we can have here, slide by slide? For our class test 3, we have this whole slide of biotechnology. So you can ask me specific part of, or how should be your questions, but what I can do, I can discuss the whole slide questions, what I discussed class by class earlier. Then you can ask me some question, right? Is that okay with you guys? জি ম্যাম। When I go through this whole slide, I'll say first we got PCR. আমরা প্রথমে কি শুরু করেছিলাম PCR, তাই না? So the question could be, well, show me a cycle, a cyclic PCR where we got polarities of DNA. So this picture, it shows polarities of DNAs, right? But it's not a cyclic process. Here we got a cycle. So what you have to do, you have to fuse these two together. Or you can show this picture in a cyclic process, mentioning the temperature and all here, like this one. মানে এই পিকচারটাই আপনি যে সাইকেল দেখিয়েছিলেন, এই সাইকেলটাই পোলারিটি ইউজ করে দেখাতে পারেন। এখানে যে অথবা এই পিকচারে যে পোলারিটি ইউজ করে দেখানো হচ্ছে, এখানে আপনি সাইক্লিক প্রসেসে টেম্পারেচার দিয়ে দিয়ে একে পুরোটা একটা কমপ্লিট সাইকেল হিসেবে দেখাতে পারেন। ইটস আপ টু ইউ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। তো এরকম আসতে পারে যে পোলারিটি সহ বা পোলারিটি ছাড়া এরকম করে দেখান। Another question could be, well, I'll give you a certain sequence and you need to complete your DNA segment repeating that certain sequence. আরেক ধরনের কোশ্চেন আমরা হয়তো পড়েছিলাম যে এরকম আসতে পারে, আমি একটা সিকোয়েন্স দিয়ে দিব 4টা বা 5টা, এই সিকোয়েন্সটা রিপিটেটিভ ওয়েতে বসিয়ে আপনি একটা, ধরেন আমি বললাম যে এখানে 20 বেসিস or 25 বেসিস আছে, so now you have to complete the whole DNA segment repeating that certain sequence. I'll tell you, well, our sequence is ATTACG. So this is 6 bases, right? We got 6 bases here, and you got space for 25 bases in your certain DNA segment. Now, can you complete that segment repeating my sequence here, which is already given? কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমি আপনাকে 5টা বা 6টা একটা সিকোয়েন্স দিয়ে দিব, এইটা রিপিট করে করে পুরো ডিএনএ সেগমেন্টটাকে কমপ্লিট করতে হবে, পারবেন না? ভেতরের দিকে লেটার লেখার জন্য একটা করে এরকম দিয়ে দেবেন, যেটা এরকম থাকে ডিএনএ তে, যে এরকম থাকে, কোন পিকচারে হিয়া এরকম করে ভেতরে থাকে না, এই ভেতরে লেটারগুলো লিখতে থাকবেন। লেটারগুলো কিভাবে লিখবেন, আমি যে সিকোয়েন্স দিচ্ছি সে ATTACG, এরপরে আবার ওকে লিখবেন ATTACG, এরকম করে 25 পর্যন্ত কমপ্লিট হতে যতগুলো লাগে ততবার রিপিট করবেন। Or I can give you a primer sequence. আমি আপনাকে ডিএনএ সিকোয়েন্স না দিয়ে আমি একটা প্রাইমারি সিকোয়েন্স দিলাম, তাহলে কি আপনি আপনার ডিএনএ সিকোয়েন্স কমপ্লিট করতে পারবেন? প্রাইমার কি ডিএনএ এর অপোজিটটা না, অপোজিটে যেটা বসাচ্ছেন, বা ডিএনএ এর কমপ্লিমেন্টারি একটা ছোট্ট সিকোয়েন্স। এখানে কি প্রাইমারি যে রেড কালারের যেগুলো সেগুলো আমরা ইউজ করি। ধরেন প্রাইমারি সিকোয়েন্স যদি হয় ATTACG, তাহলে ডিএনএ সিকোয়েন্স কি হবে? এর কমপ্লিমেন্টারিটা না, এর এগেইনস্টে কি বসে? Can you tell me? Against A, I'll have a T, isn't it? আমার given primer যদি হয় ATTACG,
তাহলে আপনার কি ঠিক তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা হবে ডিএনএ সিকোয়েন্স। সেটা কিরকম, এর এগেনস্টে টি, টি এর এগেনস্টে এ, তাহলে টি এ এ টি, এরপরে জিসি, সিজি এর জায়গায় জিসি, তাই তো? এরপর ওইটাকে রিপিট করে করে সেগমেন্টটা কমপ্লিট করবেন। Could be another question, or I can ask you small processes like এখানে এগুলোর কাজ কি, প্রাইমার্স, নিউক্লিওটাইড or tag polymers, এগুলোর কাজ কি এখানে? So you do understand this system, right? So you can very briefly এগুলো দু একটা কাজ বলবেন। অথবা আমি যদি আপনাকে বলি যে সে suddenly dropping the temperature, what I need to do, মনে আছে অ্যানিলিং বলে একটা স্টেপ ছিল আমাদের, তিনটা স্টেপ, ডিনেচারেশন, অ্যানিলিং, elongation or extension, right? So in annealing, what we did, annealing process-এ আমরা টেম্পারেচারে ড্রপ করে দিয়েছিলাম, ড্রপ করে ইম্পিউরিটি থেকে ডিএনএটাকে আলাদা করে নিয়ে আসছি। সো এইটা সেম যে আমি আমার ডিএনএ থেকে ইম্পিউরিটিটাকে রিজলভ করব, এই জন্য আমি অ্যানেলিং প্রসেসটা কাজ করেছি। তো এরকম একটা একটা সার্টেন প্রসেস বা প্রসিডিউরে এরকম কিছু হলো। সো ওয়াই ইজ দ্যাট, ওয়াই উই আর ডুইং দিস, দ্যাট কুড বি সাম কোয়েশ্চেন, রাইট? এটা গেল আমাদের পিসিআর বেস কিছু কোয়েশ্চেন। এরপর হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিসে আমাদের কি ছিল, এখানে একটা করে ল্যাডার থাকতো আর আননোন স্যাম্পল। তো ল্যাডার দেয়া থাকবে, ল্যাডারের সাইজ টাইজগুলো হয়তো ডিফাইন্ড। তো আপনার হচ্ছে আননোন স্যাম্পলে আমি যদি বলি যে আমাকে 1000 বেসেস পার্টটুকু আলাদা করে দেখান, ক্যান ইউ ডু দ্যাট? এখানে 1000 আমার হচ্ছে এতটুকু দিলাম, এখান থেকে 1000 কতটুকু, এইটা। তো আপনি পুরো জিনিসটা আঁকবেন, এটাকে মার্ক করবেন। or I can ask you to separate 100 bases, এখানে 100 কিন্তু নাই, স্যাম্পলের মধ্যে 100 নেই। So you need to say, well, there is not this certain number of bases, so you cannot find this in given sample unless you separate earlier base pairs. All right? Or I can ask you to calculate total base pair numbers. এখান থেকে এই স্যাম্পলের টোটাল বেস পেয়ার আপনি ক্যালকুলেট করে দিতে পারেন, তাই না? চাইলে পারবেন, কিন্তু সবগুলো যোগ করবেন, যা যা আছে যোগ করে it would be your total base pairs, right? That could be another type of questions. And then this RDNA is very vital here. So why we are using which part is very important. আমরা রেস্ট্রিকশন এনজাইম আর ক্লোনিং ভেক্টরে এগুলো বোধহয় ডিটেইলে পেয়েছিলাম, আমি ওখানে গিয়ে দেখাবো। তার আগে এটা একটা পিক্টোরিয়াল ভিউ, এটা খুবই সিম্পলি দেখানো হয়েছে, জাস্ট কাট অ্যান্ড রিপ্লেস, হুইচ ইজ নট দ্যাট ইজি, ইজন্ট ইট? আমরা যখন ডিটেইলে পড়তে গেছি তখন আমরা দেখেছি এটা এতটা সিম্পল বা ইজি আর না। আমরা শুধু কাট আর পেস্ট ওখানে করি না, আরও ডিটেইল রেস্ট্রিকশন এনজাইমের ইউজ থাকে, মানে স্টিকি এন্ড তৈরি করতে হয়। এরপরে আবার যখন হোস্টের ভেতর রিপ্লেস করি সেটাও কেয়ারফুলি রিপ্লেস করতে হয়, এবং ডিএনএটা রিপ্লেস করি আমরা এমন জায়গা হুইচ ইজ নট জেনেটিক ম্যাটেরিয়াল। এরকম অনেকগুলো কশাস স্টেপ আমাদের নিতে হয়, ওগুলো থেকে কোশ্চেন আসতে পারে। আর এখানে যেমন ধরেন কতগুলো এনজাইম দেওয়া, যে প্রাইমারিলি আমরা কিভাবে গ্রস ডিএনএটাকে আলাদা করব ফ্রম আমিচ্ছা, দ্যাট ওয়াজ হিয়ার। প্রত্যেকটার একটা সার্টিং টার্গেট আছে, যে এটা অ্যাকচুয়ালি এই কারণে আমি ইউজ করেছি। সো ইউ নিড টু লুক অ্যাট ইট ভেরি কেয়ারফুলি। আর এক্সামে আমাদের অত টাইম থাকে না, এই জন্য আগে থেকে একটু দেখবেন। হ্যাঁ, এরপর হচ্ছে সার্টিনে বায়োরিয়েক্টরে সার্টিন কিছু স্টেপ আসলে আপনারা হচ্ছে ব্লক ডায়াগ্রামে দিতে পারেন, যে ওই সার্টিন ধরেন একটা বা দুইটা স্টেপ যদি আমি একটু দেখাতে বলি পিক্টোরিয়াল ভিউতে, এই দুটা স্টেপই আপনি ট্যাঙ্কে দেখাতে পারেন, আর ব্লক ডায়াগ্রামে ব্লকে এঁকে যে এই স্টেপ হচ্ছে এটা, এই স্টেপ হচ্ছে এটা, এই স্টেপে কি ইনকামিং আউটগোয়িং যা যা থাকবে দেখাবেন। এটা ট্যাঙ্ক লিখবেন যে বায়ো রিয়াক্টর, ভেতরে প্রোডাক্ট আছে, তো বাইরে থেকে এটা দিতে হবে, বাইরে থেকে মানে এটা ভেতর থেকে বাইরে যাবে, এরকম কিছু ইন্ডিকেশন থাকতে হচ্ছে।
ট্যাঙ্কিকেও আপনি দেখাতে পারেন, কিন্তু ওই সার্টেন ক্রাইটেরিয়া থাকবে, সবগুলো দেখালে হবে না। হতে পারে না যে কেউ ট্যাঙ্কিকে একদম সব দেখিয়ে দিয়েছেন, দ্যাট মিনস ইউ রিয়েলি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট অ্যাট অল। সো আই এম নট গোনা মার্কিং দ্যাট। যারা যারা হচ্ছে ট্যাঙ্কিকে সব একবারে দেখাবেন তাদের কিন্তু আমি মার্ক করবো না। যারা যে প্রসিডিউর বলা হচ্ছে ওইটাই শুধু দেখাবেন তাদেরকে মার্ক করবো। ওকে, জি ম্যাম। নেক্সট এরপর হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম প্রসেসিং ছিল না, এখানেও আমি সার্টেন পার্ট দিতে পারি, সেই পার্টের আবার কিছু এখানে অবলিক দিয়ে দিয়ে এই প্রসেসের যে কোনো একটা আমি ইউজ করব। সো ইউ হ্যাভ টু শো ইট ইনসাইড ব্লক ডায়াগ্রাম ইফ আই আস্ক ইউ টু শো ওয়ান সার্টেন স্টেপ। তখন আর যদি আমি পুরোটা চাই তখন আর এত কিছু লেখার জায়গা নেই, তখন আপনি এইটা যেভাবে আছে সেভাবে দিতে পারেন, বাট পুরোটা চাইবো না, কিছু দূর চাইবো হয়তো, খেয়াল করে ওইটুকু দিতে হবে। তখন আপনার এই প্রসেসগুলো কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে ভিতরে। অলরাইট, সো ব্লক একে দেখাবেন। নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা ক্লাসে বোঝা এক্সাম্পল দেখেছি যে আপনি কিভাবে একটা সিকোয়েন্স থেকে রেস্ট্রিকশন এনজাইমের রিকগনিশন সিকোয়েন্স থেকে কাট করে একটা প্লাজমিডে আবার ওইভাবে কাট করে বসান। আমি কোশ্চেন করলে যেটা আপনাকে দিব একটা গিভেন ডিএনএ সিকোয়েন্স বা আপনার টার্গেট সিকোয়েন্স, প্লাজমিডের সিকোয়েন্স আমি দিব না, আর বলবো হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের রিকগনিশন সিকোয়েন্স কি। নাও ইউ নিড টু কাট থ্রু বোথ your DNA, target DNA, and your bacteria plasmid to replace that DNA over there, showing that certain recognition sequence of that certain restriction enzyme. Restriction enzyme আমি যেটাই দিব, যদি না রিকগনিশন সিকোয়েন্স দিয়ে দিব, ওটাই আপনার দরকার। ওইটা একটা প্লাজমিড আপনার মতো করে এঁকে নিয়ে ওই প্লাজমিডের ওই জায়গাটা সিকোয়েন্সটা রাখবেন যে ওখানে সে কাট থ্রু করবে, আর যেটা আপনার টার্গেট ডিএনএ সেগমেন্ট ওখান থেকে ওই রিকগনিশন সিকোয়েন্সটা দেখে দেখে কাট করে ওখানে বসাবেন, যেটা আমরা ক্লাসে একটা ডেমো দেখেছিলাম, রাইট? আচ্ছা, আরেকটা জেল ইলেকট্রোফোরেসিসে যে এখানে ছিল যে আমাদের কোন এন্ডে পুশ করতে হয়, কেন আমরা পুশ করি কোথায়? নেগেটিভ এন্ডে। ওয়াই? বিকজ ডিএনএ ইটসেলফ নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণ কি? বিকজ ইট গট ফসফেট গ্রুপ। এটা আপনার যুক্তি দিতে হবে যে নেগেটিভ শুধু ডিএনএ নেগেটিভ বললেই হবে না, বিকজ ইট গট ফসফেট গ্রুপ অ্যান্ড it does attach to histone polymer which is also positive. এটা দুইটা কারণই আছে যে হিস্টোন পলিমারে সে কেন চারদিকে থাকতে পারে, কারণ হিস্টোন পলিমারটা পজিটিভ। আর ডিএনএ নেগেটিভ কেন? বিকজ ইট গট ফসফেট, রাইট? আচ্ছা, তাহলে এখন আমার ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে এখানে যখন আমরা জেল ইলেকট্রোফোরেসিসে যাব। আর এটার সেগমেন্টের কথা তো বললাম একটু আগে। নেক্সট important, this is another vital thing here, which is cloning vector, isn't it? Cloning vectorটা কিন্তু আমাদের এখানে আরেকটা ভাইটাল থিং। এখানে আমাদের কি কি ছিল যে ক্লোনিং ভেক্টরটা অ্যাকচুয়ালি আমার যে প্লাজমিডটাকে আমি প্লাজমিডটাতে বসাচ্ছি সেই প্লাজমিডটা, এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতেই হবে, রাইট? ক্লোনিং ভেক্টর হিসেবে ইউজ করার জন্য ইট গট টু ফুলফিল সাম ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো ক্রাইটেরিয়া ধরে ধরে কোশ্চেন আসতে পারে, অথবা গ্রস হিসেবে ক্রাইটেরিয়া মেনশন করতে বলা হতে পারে। মেনশন করতে বলে শুধু নাম লিখতে হচ্ছে, বাট এক্সপ্লেইন বা এটার পেছনে সাপোর্ট এটা দেখাতে বললে তখন ইউ নিড টু read through here and talk about the exact criteria or exact point why this is suitable. ঠিক আছে, এরপর হচ্ছে ক্লোনিং সাইটের জন্য কি কি বলে কি কি রিকোয়ারমেন্ট আছে এখানে, ইউ নিড টু টক অ্যাবাউট ইট। ক্লোনিং সাইট একটা সুইটেবল ক্লোনিং করার জন্য, একটা সুইটেবল ক্লোনিং সাইট হওয়ার জন্য what that cloning vector needs, right? And এরপর হচ্ছে প্ল্যান্ট আর অ্যানিমালে আমরা জিন ভেক্টরটা কিভাবে কাজ করে সেটার সাথেও একটা কম্পিটেন্টের ব্যাপার থাকে, সেই জিনিসটাও একটু পড়তে হবে। আরেকটা হচ্ছে আমরা কিভাবে প্ল্যান্ট বা অ্যানিমাল এটা পুশ করবো।
Do you have some idea? We got two ways here, micro injection যেটাতে আমরা পুশ করতে পারি, or জিন গান। জিন গানটা মেইনলি হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে আমরা ইউজ করি, এখানে দেখানো হয়েছে, বলা হয়েছে ব্রিফলি। আর এটা হচ্ছে বম্বার্ডমেন্টের থ্রুতে ওই প্ল্যান্টে ছড়িয়ে যেতে পারে, আর মাইক্রো ইনজেকশন দিয়ে সরাসরি আমরা পুশ করি, ঠিক আছে? This is again our DNA as a brief fashion. Here it got specific implication. আমরা একদম স্পেসিফিক্যালি গ্রস হিসেবে কি করা হয়েছে সেটা দেখানো হয়েছে। একদম লাস্ট প্রোডাক্টে যাওয়ার আগের পোর্শনটা কি ডাউনস্ট্রিম প্রসেসিং, যেটা এখানে ডিটেইলে অবশ্যই দেখানো হয়নি। এরপর you need to go through this reading material and see what is diabetics and how we can use bacteria to make insulins or design insulins. একদম ইনসুলিনের একটা প্রি-প্রো ইনসুলিন স্টেট থেকে আমরা ফাইনাল ইনসুলিনটা কিভাবে বায়ো প্রোডাক্ট থেকে নিয়ে আসতে পারি, you need to give it a go, or you need to go through these steps very briefly. You don't need to memorize things, but please go through the reading materials here and see if you understand the whole procedure or not. এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে যে আপনি কিভাবে একটা ব্যাকটেরিয়ার জন্য বা সার্টিন ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন ডিজাইন করতে পারেন ফর হিউম্যান ইউজ, রাইট? এরকম আরো কিছু কিছু এই অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনই বেশি আসতে পারে। কিরকম করে যে আপনার নেক্সট যে মেডিসিন বা জিন থেরাপিতে এটার অ্যাপ্লিকেশন, একটা স্পেসিফিক কেস দেওয়া হতে পারে যে একটা সাবজেক্টের যেটা আনএক্সপেক্টেড কোনো একটা ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে, সেটা আমি কিভাবে জিন থেরাপি দিয়ে রিপ্লেস করতে পারি বা রিমুভ করতে পারি, অলরাইট? এরকম এক্সাম্পল দিয়ে দেখানো যেতে পারে। তো এটা হচ্ছে একটা ডেমো ছিল। So you can use this one, or you can use something from other source material that shows explicitly how you are using gene therapy in that certain disease or to remove that certain disease. All right? মানে আমি ব্লাড স্যাম্পল নিব বা কিভাবে আমি ক্রাইটেরিয়াটা রিমুভ করতে পারি যেটা আমার আনএক্সপেক্টেড। ওকে, another important thing, pharmacogenomic use করে how can you design personalized drug? আমি একটা সার্টেন ড্রাগ ডিজাইন করতে দিলাম, যেটা হচ্ছে আপনাকে টেস্ট করতে হবে ইউজিং ফার্মাকোজেনোমিক্স। ফার্মাকোজেনোমিক্স ইউজ করে আমরা কি করি, ফিগার বিতে যেটা দেখানো হচ্ছে, we use personalized drug design system. আবার এরকমও কোশ্চেন আসতে পারে যে এই জায়গাগুলোতে আপনার রোলটা কোথায় হতে পারে। So how you can give your input as a computer engineer in such and such field or in such and such situation. এই রিসার্চে আমি যদি তাকাই, আপনার এখানে কতগুলো ফিল্ড আছে, যে ডেটা অ্যানালিসিস, ডেটা কালেকশন, সিমুলেশন, প্রাইমারি সিমুলেশন, টেস্ট করার আগে যে সিমুলেশন স্টেট, ডিজাইনের আগে সিমুলেশন স্টেট, এরপর হচ্ছে ডেটা কালেক্ট করলেন, অ্যানালিসিস করলেন, এরপর হচ্ছে প্রোডাকশনের মেইনটেনেন্সের জন্য অটোমেটিক সিস্টেম ডিজাইন করা। এরকম অনেক জায়গা আছে। এই জায়গাগুলো যদি একটু ব্রিফলি আপনি বলতে পারেন নিজের মতো করে, সিঙ্গেল ডিটেইল না, আগের মতোই যে আপনাকে কোনো জায়গায় গিয়ে অত লেখাপড়া করে বলতে হবে না, বাট you need to tell me how you can give your input as a computer engineer in such situation, right? বা এই ধরনের একটা রিসার্চে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন। এরপর হচ্ছে সিনথেটিক বায়োলজি। এগেইন you have a lot of spaces for giving your own input. How as a computer engineer you can design the simulation of synthesis, then or you can analyze data before it goes to industrial application, right? Or you can calculate risk using simulator or designing your own simulation. Or you can research on how you are going to store data in a DNA rather than storing it in some material which is a pen drive, right? এরকম কিছু সিচুয়েশনে আপনি
ইনপুট দিতে পারেন। অনেক জায়গা আছে, অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার ইউ গট আ লট অফ অপরচুনিটিস। What you need to do, you need to really mention some specific criteria or specific field where your input should be going and how it would relate your own field, right? Then disease diagnosis or molecular diagnosis, এটার অনেকগুলো স্টেপ আছে যেখানে আপনারা আবারও অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার you can give a lot of input in a number of steps here. যে কোনো স্টেপে আপনি কিভাবে ইনপুট দিতে পারেন সেরকম কোশ্চেন হতে পারে। এই মলিকুলার ডায়াগনোসিস অফ ডিজিজেস, এই জায়গায় আমি এই সাইকেলটা পিসিআর এর কাজ কি, অথবা জেল ইলেক্ট্রোফোরেসিসের কাজ কি, অথবা এখানে আমি কিভাবে ডিজাইন করব, বেসিকটা কি, যেখানে বেসিক বলা আছে, রাইট? That could be your class test questions. Then it comes to agricultural application. এটাও ভাস্ট। এখানে যে অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে সেটা একটু মডিফাইড আকারে হয়তো কোশ্চেনে থাকবে, যে এই আপনি আপনার নেটিভ কিছু অ্যাপ্লিকেশনের জায়গা খুঁজে বের করেন বা আপনি একটু চিন্তা করে আসবেন যেখানে আপনি এই টেকনোলজিগুলো ইউজ করতে পারেন। যেমন RDNA ইউজ করে ক্যান ইউ মডিফাই ইউর রাইস অর ক্যান ইউ মডিফাই another crop like say corn আজকাল অনেকেই চাষ করছে। এখানে একটা কর্নের কেস দেখানো হয়েছে না, যে যেখানে আমি প্যারাসাইট থেকে রিমুভ করলাম, ওকে ওর ভেতরে এমন কিছু একটা দিয়ে দিলাম থ্রু RDNA or recombinant DNA or RNA থ্রুতে দিয়ে দিলাম কোনো ক্রাইটেরিয়া যেটা প্যারাসাইট এসে ওখানে সার্ভাইভ করতে পারবে না। এটা যদি এমন হতো যে মানে প্যারাসাইট অ্যাটাক থেকে বা প্যারাসাইট রিপেলার হবে, সেরকম ক্রাইটেরিয়া আমি দিতে পারতাম, রাইট? সো ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। Or can you do it in other crops which are really cross and native to our country? অন্য কোনো ক্রপে আপনি সেম কাজটাই করতে পারেন কিনা। এখানে একটা ফাইবার দেখানো হচ্ছে কটন, বিট কটন। এই কটনটা ডিজাইন করতে গিয়ে মানে আপনি বলবেন হচ্ছে আপনার কোনো নেটিভ প্রোডাক্ট, যেমন আমরা কি মথ ইউজ করি না? জি ম্যাম। হ্যাঁ, রেশমের ক্ষেত্রে আমরা মথ ইউজ করি না, তো ওই জায়গায় আপনি কিভাবে কিছু RDNA অথবা কোনো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করে ওটাকে প্রোটেক্ট করতে পারেন বা কোয়ালিটি এনরিচ করতে পারেন, এরকম কিছু কোশ্চেন আসতে পারে। তারপর এখানে যে ক্রপ দেখানো হয়েছে যে ট্রান্সজেনিক টমেটো, এটা আপনি আপনার অন্য একটা ক্রপের ক্ষেত্রে যেটা আমরা রেগুলার খাই, এরকম কিছু। টমেটো তো আমরা শুধু শীতে অনেক বেশি খাই, রাইট? সারা বছরে হয়তো মাঝে মাঝে আমরা খাচ্ছি অকেশনালি, বাট ক্রস ইনটেক এত হয় না। আপনি এমন কিছুতে এটা মডিফাই করতে পারেন কিনা যেটা আমরা রেগুলার খাই, লাইক রাইস, এরকম কোন একটা ক্রপ নিয়ে বা কোন একটা ভেজিটেবল এমন থাকবে যে আপনি রেগুলার খাই, ট্যারোট, রাইট? এটা আমাদের এভরিডে মিলের ক্ষেত্রে আমরা ইউজ করি। এরকম কিছু জিনিস নিয়ে আপনি হচ্ছে ওখানে কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে সার্টেন প্রোটেকশন দিয়ে দিতে পারেন। কিভাবে দেবেন, কোনটা সিলেক্ট করবেন, সেগুলোর উপর কোশ্চেন আসতে পারে, রাইট? তো ফুড প্রোডাক্ট হতে পারে ইদার অর আদার ক্রপস, আপনি এগুলোকে কিভাবে প্রোটেকশন দিচ্ছেন, কিভাবে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে ওটা মডিফাই করছেন। ট্রান্সজেনিক ক্রপস নিয়ে কিছু কোশ্চেন আসতে পারে। Alright, so next there's pesticides. We got pest resistance from plant itself. এরকম কিছু আসতে পারে। এরপরে আমাদের যে এথিক্যাল ইস্যুটা ট্রান্সজেনিক অ্যানিমালে, এরকম এটা নিয়ে অনেক ভাস্ট কোয়েশ্চেন আসতে পারে। সেটা কিরকম, is that really necessary? Where you think is necessary to use transgenic animal, or where you think is unnecessarily going on in that specific branch? যেমন আমাদের ফার্মিং এ বা ফুড প্রোডাক্ট হিসেবে আমরা যে অ্যানিমালগুলো ইনটেক করি, সেগুলো যদি ট্রান্সজেনিক অ্যানিমাল আমাদেরকে দেওয়া হয়, বা ওটা তো অ্যাকচুয়ালি নেসেসারি না, ওটা মডিফাই করাটা নেসেসারি না, তারপরেও করা হচ্ছে, ইট ক্যান অ্যাফেক্ট আওয়ার বডি সামটাইমস। সো এটা স্টপ করা
তাই না? আবার এদেরকে আমরা এনভায়রনমেন্টে মিক্স আপ দিতে পারবো না। They cannot really hamper our ecological balance. That's another constraint. আমি তাকে যদি ইউজ করে আমি তাকে এনভায়রনমেন্টে ছাড়তে পারবো না, এই জন্য আমি ওটাকে আলাদা রাখবো। তো আমার ফুড প্রোডাক্টে ওটা আমি ইউজ নাই করতে পারি। We can naturally grow our own food products or own animals to have it as food product, right? জি ম্যাম। ফার্মিং করতে পারি আমি চাইলে। আবার কোথাও কোথাও নেসেসারি ওয়্যার সে ডিজিজ রিসার্চ। ডিজিজ রিসার্চ যদি এমন হয় যে আমার কোনো প্রোটোকল নাই, তাহলে কিন্তু এটা প্রোটোকল ডিফাইন হতে হবে। এখানে কিছু প্রোটোকলের ব্যাপার আছে, কোশ্চেন আসতে পারে হয়তো, যে কিভাবে আপনি এখানে একটা প্রোটোকল ডিফাইন করবেন, ডিজাইন এন্ড ডেভেলপ করবেন একটা প্রোটোকল। কি কি থাকতে হবে ক্রাইটেরিয়া? যে আমি গ্রস হিসেবে গ্রস কিলিং করব না। আমার রিসার্চ যদি হয় খুব ইনসিগনিফিকেন্ট, বা আমার রিসার্চ থেকে যদি আমি খুব বেশি ম্যাটেরিয়াল উদ্ধার করতে না পারি, বা যদি ডেপথে গিয়ে রিসার্চ না করি, দেন I shouldn't get permission for that research, right? আমি অ্যানিমাল কিলিং করব, ক্রস হিসেবে চেঞ্জ করব, এরপর আমার রেজাল্টটা এত বেশি প্রমিজিং না, it cannot be the case, right? It would be harmful for environment. আবার এটাকে আমি তো এনভায়রনমেন্টে ছাড়তে পারবো না। তো প্রোটোকলে কি থাকতে হবে যে আমি রিসার্চ, কোন রিসার্চগুলো এই ট্রান্সজেনিক অ্যানিমাল ইউজ করতে পারে, তাদের আউটপুটটা কত টাকা থাকা উচিত, কত পার্সেন্ট কি বলে সিগনিফিকেন্ট হওয়া উচিত, এবং কোন বেসিসে সিগনিফিকেন্ট বলবো, যে আউটকাম যেটা হচ্ছে ডিজিজ রিলেটেড স্টাডি হতে হবে, যে ডিজিজ থেকে কিউরের উপর হতে হবে, রাদার দেন জাস্ট অনলি সি দ্য মডিফিকেশন। কেউ আছে না যে শুধুমাত্র যে হ্যাঁ এই স্ট্রেইনটা এই ডিজিজে এফেক্ট করে কিনা, ডিজিজ ইনপুট করলো অ্যানিমালে, এরপর কি করলো ওই স্ট্রেইনটা দিয়ে দেখলো যে কাজ করে কিনা, দ্যাটস মানে ওইটুকুই তার রিসার্চ। এই রিসার্চের জন্য গ্রস হিসাবে এতগুলো অ্যানিমাল কিলিং হবে, নষ্ট হবে, ইট ক্যানট হ্যাপেন, রাইট? উই ডু নিড টু প্রোটেক্ট দ্যাট। যদি এমন হয় যে আমার কিউরের কোনো একটা স্টেপে বা আমি সিগনিফিকেন্ট রেজাল্ট দেখাতে পারবো, আমার যদি স্ট্রং বেস বা রিসার্চ অ্যানালাইসিস থাকে, তাহলে আমি হয়তো এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো। অলরাইট, এটা গেল কিছু ক্রাইটেরিয়া। ম্যাম লাইভ অ্যানিমাল ইউজ না করে কি সিমুলেশন ইউজ করে এগুলো করা যায় না? এক্স্যাক্টলি, আপনার প্রোটোকলে এটা থাকতে হবে যে সিমুলেশন ইউজ করে আগে আমি দেখবো যে আমার সাকসেস কতটা আসবে। এরপর যদি দেখি সাকসেসফুল হচ্ছে, এরপর আমি ওটাকে ডিরেক্ট অ্যাপ্লিকেশনে যাব। এমন হতে পারে যে সিমুলেশন রেজাল্ট আর আপনার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন ডিফারেন্ট হবে অবশ্যই। ওই ডিফারেন্সটা দেখার জন্য আমি এটা ইউজ করতে পারি। কিন্তু যদি আমার সিমুলেশন রেজাল্ট দেয় সে 80% অ্যাকুরেসি, তাহলে হয়তো আমার প্রোটোকলে বলবো যে না এটা হবে না, এটা আমি পারমিশন দিব না। আবার যদি এমন হয় যে কোনোটা দেয় 60% অ্যাকুরেসি, ডিপেন্ডিং অন ডিজিজেস অর সিভিয়ারিটি, যদি আমি দেখি যে হ্যাঁ এই ডিজিজের জন্য 60% ইজ much more beneficial, then I'll give that permission. এরকম কিছু প্রোটোকলে আপনার ক্রাইটেরিয়া থাকতে হবে। কিছু কিছু রিসার্চ যেমন ক্যান্সার, আলজাইমার্স, এগুলো হয়নি, এগুলোর উপর আপনি চাইলে রিসার্চ ডেভেলপ ডিজাইন করতে পারেন। আর প্রোটোকলে আপনি সিমুলেশনে দেখবেন যে আপনার অ্যাকুরেসি কতটুকু আসবে, চান্সেস কতটুকু, এরপর হচ্ছে পারমিশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরকম কিছু প্রোটোকলের নেচার হওয়া উচিত। এগুলো কোশ্চেন আসতে পারে যে প্রোটোকল অ্যাকচুয়ালি কেমন হবে, আপনি এটা কোন বেসিসে ডেভেলপ ডিজাইন করবেন, এবং কোনগুলো পারমিট পাবে, কোনগুলো পাবে না। অলরাইট, সো নেক্সট বায়োলজিক্যাল প্রোডাক্ট, সেগুলোকে আমরা কিভাবে হচ্ছে প্রোটেক্ট করব। বায়োপাইরেসি তো আমরা জানি, রাইট? বায়োপাইরেসি এগেইনস্টে আপনি আপনার দেশে হয় এমন কিছু নেটিভ প্রোডাক্টকে কিভাবে প্রোটেক্ট করবেন, লাইক মুসলিমস আর জামদানি, এগুলো আমাদের নেটিভ প্রোডাক্ট, অন্য কোনো দেশ কিন্তু এগুলোর অরিজিন না। এটা চাইলে আমরা অ্যাপ্লাই করে পেটেন্টের অ্যাপ্লাই করে ইন্টারন্যাশনালি আমার নিজের জন্য পেটেন্ট রাখতে পারি যে বাংলাদেশে এটাকে সেল করবে, এবং ইকোনমিক্যাল বেনিফিটটা শুধু এখানেই আসবে। আবার যদি এমন হয় যে আমি কোনো একটা আমার প্রোডাক্ট অন্য কেউ এটা বায়োপাইরেসির থ্রুতে নিয়ে নিল, সেটার এগেইনস্টেও আমার প্রোটোকল থাকতে হবে।
আবার এমনও নেচার হতে পারে যে আমার নিজের দেশে একটা প্রোডাক্ট হচ্ছে, বাইরের দেশে হচ্ছে, তো বাইরে থেকে আমদানি করে আমি সেই প্রোডাক্টটা এনে আমার দেশের যে প্রডিউসার তার জন্য হার্মফুল একটা প্রোটোকল রাখতে পারি না। আমার প্রোটোকলটা এখানে এমন হওয়া উচিত যে একটা কিছু আমার দেশে হচ্ছে, তাদের প্রোডাক্ট আমার দেশে হচ্ছে, সেটা আবার এক্সপোর্টও করা যায় ফ্রম আদার কান্ট্রিজ, রাইট? নাও আই নিড টু ডিফাইন এ প্রোটোকল ওয়েল। যখন আমি ইম্পোর্টের কেস থাকবে তখন আমার ইনকামিং এর জন্য ট্যাক্স হচ্ছে এত%, যাতে করে আমার উইদিন মাই কান্ট্রি যে আমার প্রোডাকশন কস্ট দিয়ে আমার এখানকার যে প্রাইসটা সেটার সাথে ওই প্রাইসটার ডিফারেন্স থাকবে এবং ওইটা হবে হাই প্রাইস। এরকম রাখবো যাতে আমার এখানে আমার প্রোডাক্টটা আগে সেল হয়। এবং এরপরে হচ্ছে আরেকটা জিনিস সেটা প্রোটেক্ট করবে যে আমার দেশে যারা প্রডিউসার তাদের রাইটকে এটা প্রোটেক্ট করবে। এরকম কিছু প্রোটোকল আপনি কিভাবে ডিজাইন ডেভেলপ করবেন, তো আপনার এটা কি করা উচিত, এরকম একটা এক্সাম্পল দিয়ে বলেন। দ্যাট কুড বি ইয়োর ক্লাস টেস্ট কোয়েশ্চেনস, রাইট? অথবা বায়োপাইরেসির এগেইনস্টে আমরা কিভাবে এই প্রোটোকল ডিফাইন করতে পারি, এগুলো। আরেকটা হচ্ছে যে আমার ভ্যাকসিনেশন সেফটি, যে আমার যেগুলো ভ্যাকসিন অলরেডি এক্সিস্টেড আমি ওগুলোর জন্য রিসার্চ করে অ্যানিমাল কিলিং করবো না। যেগুলো এক্সিস্টেড না সেগুলো হয়তো আমি পারমিট করতে পারি উইদিন সাম প্রোটোকল। এরপর হচ্ছে ট্রান্সজেনিক অ্যানিমালটা আমরা কিভাবে প্রোটেক্ট করব যা এনভায়রনমেন্টে মিক্স আপ করবে না, এগুলো আপনি কিভাবে আনসার করবেন সেটারও একটা আইডিয়া নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, এরকম আমাদের দেশে আমরা কি করতে পারি সেরকম কিছু ডেমো হয়তো আপনাদেরকে লিখতে বলতে পারি, খুবই ব্রিফলি, বেশি না, 3-4 লাইনে বলবেন, হিস্ট্রি লেখার দরকার নেই। এগেইন ক্লাস টেস্টের মধ্যে এমন কিছু থাকবে না যে আপনাকে অনেক বেশি লিখতে হবে। অ্যাসাইনমেন্টে হয়তো আপনি এটা করতে পারেন ক্লাস টেস্টে। আর পেটেন্ট এন্ড রাইট নিয়ে আপনি অনেক কথা বলতে ম্যাম পারেন। ম্যাম এবারে অ্যাসাইনমেন্টে তো বেশি লেখার কোনো ওয়ে নেই, মানে আমরা চাইলে তো বেশি লিখতে অনেক পারবো। বেশি লিখতে দেইনি এবার, এই জন্য টাইমটা এক্সটেন্ড করতে চাইবেন না। আমি ম্যাম টাইমটা এক্সটেন্ড করলে ভালো হতো ম্যাম, কারণ 25 তারিখ রেগুলার ক্লাস তো ম্যাম, প্রত্যেক মানডেতে ক্লাস, প্রত্যেক উইকে মেকআপ হয়ে গেছে। আজকে কিন্তু জাস্ট জি ম্যাম। 25 তারিখ আপনার ডেডলাইন, 15 ডেজ না টাইম? আজকে থেকে আপনি পেয়েছেন 15 ডেজ টাইম আছে, তো আপনি কি 15 ডেজ এর মধ্যে এটা ম্যানেজ করতে পারবেন না? হোয়াট ডু ইউ থিংক? ম্যাম টানা সিটি চলতেছে তো, অনেকগুলা কোর্সে 3-4টা কোর্সের একসাথে সিটি চলতেছে উইক আমি আফটার। এটা কিভাবে এক্সটেন্ড করতে পারবো না, কারণ ডে পর্যন্ত দিলে মনে হয় বেটার হতো। আমরা একটু আপনার আগে স্টার্ট করেন, কারণ 15 ডেজ ইজ আ লট অফ টাইম। আপনারা হচ্ছে আমার জন্য বসে থাকবেন না, আপনারা এখন থেকে স্টার্ট করে দেন কিছু কিছু করে লেখা। আর এটা এত লেন্দি অ্যাসাইনমেন্ট না, সো আই উড এনকারেজ ইউ টু গো থ্রু ইউর অ্যাসাইনমেন্ট ইভেন ফ্রম নাও। আপনারা এখন থেকে স্টার্ট করলে আপনার মনে হয় 15 ডেজের মধ্যে আপনি পারবেন। এরপরে কি হয় আমি এটা দেখবো, কিন্তু বেশি সময় দিতে পারবো না, কারণ আমাকে ফাইনালের যখন খাতা আসবে, ফাইনালের খাতা দেখার জন্য এবং রেজাল্ট সাবমিট করার জন্য আই ওন্ট ফাইন্ড দ্যাট মাচ টাইম। আমাদের লিগ্যাল আওয়ার কিন্তু খুবই কম এখানে। আমি চাইলে হয়তো আরো বেশি দিন রাখতে পারি, কিন্তু এটারও একটা ডেডলাইন আছে। আর আপনারা প্রত্যেকটা সেশনে অনেক ম্যাম, আমাদের তো এখনো দেখা হচ্ছে যে এই চ্যাপ্টারটা পড়ানো হয়নি, যে চ্যাপ্টার পড়ানো হয়নি, এটা শেষের দিকে পড়ানো হবে না। চ্যাপ্টারের সাথে তাহলে তো আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়, কারণ আমাদের তো কোনো আইডিয়া নেই এখন এই জিনিসটা। না, এই জন্য বললাম যে ইউ নিড টু গো থ্রু সাম ভিডিওস। লেকচার থেকে আপনি সরাসরি এটার আইডিয়া অ্যাকচুয়ালি পাবেন না, কিন্তু আইডিয়া যেটা চিন্তা করছেন যে আমাদের আগের লেকচারগুলো পড়লে হয়তো আমরা দেখতে পেতাম, এই অ্যাসাইনমেন্টের ডিজাইন কিন্তু লেকচারের সাথে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আপনি যদি চিন্তা করেন যে লেকচারের পরে আমি এটা স্টার্ট করব, ইট ডোন্ট বি অর্থে। মানে লেকচার থেকে আপনি আইডিয়া পাবেন যে কোন ফুড থেকে কি আসতে পারে বা আমার কি কি থাকা উচিত, বাট ইট ওন্ট রিয়েলি সার্ভ ইউর পারপাস ফর দিস অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা আপনার একটু ক্রিয়েটিভিটি প্লাস হচ্ছে আপনার একটা জেনারেল নলেজ থাকতে হবে, কিছু ভিডিও লেকচার দেখতে হবে, কিভাবে ডিজাইন করতে হয় এগুলো দুই একটা ডেমো দেখতে হবে, দেখে ওই অনুযায়ী আপনাকে উইকলি এবং ডেইলি মিল প্ল্যানটা করতে হবে। এই মিল প্ল্যান কিন্তু আমি সরাসরি পড়াবো, সিস্টেমে কোনো আইডিয়াই না থাকে। এই জন্য তো আপনি দেখবেন, মানে আপনি একটু যদি লেকচার দেখেন যে আপনার বিএমআই, অ্যাকর্ডিং টু বিএমআই হোয়াট
you should take intake for such and such weight and height of a person. মানে আপনার ওয়েট অ্যান্ড হাইট অনুযায়ী আপনার ডেইলি ডোজের কিলো ক্যালোরিতে দেওয়া থাকবে, অথবা আপনার হচ্ছে উইকলি ডোজ, ওইখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন। এরপর আপনি উইকলি এবং ডেইলি কিছু মিল প্ল্যান নেট থেকে নেন, কিছু ভিডিও দেখেন যে নিউট্রিশনিস্ট যারা রিয়েল নিউট্রিশনিস্ট মানে যারা এটা সম্পর্কে জানেন, কেউ কেউ এমন থাকে না যে কিটো ডায়েট প্ল্যান বা এরকম কিছু ভিডিও আপলোড করতে থাকেন, ওনাদের ডায়েট প্ল্যান রাখা দরকার নেই। আপনি হচ্ছে ইন জেনারেল হেলদি এবং ব্যালেন্স ডায়েট প্ল্যান যারা করেন ওরকম 2-4টা দেখতে পারেন, দেখে ওইখান থেকে ম্যাম আরেকটা জিনিস ছিল ম্যাম, আপনার আর মানডে বাদে আর কোনো দিন কি কোনো ক্লাসে আপনি সিটি নিচ্ছেন? সানডে কালকে সানডেতে তাহলে ম্যাম কোন সেকশনের সাথে আমাকে একটু ক্লাস লিংকটা দিলে আমি ওদের সাথে এক্সামটা সেকশন এ এর সাথে আপনার প্রবলেম আছে মানডেতে? জি ম্যাম, মানডেতে একটু আমি সিটিটা দিতে পারবো না। আসলে এভাবে অ্যালাউ করতে গেলে আমাকে স্পেসিফিক প্রবলেম জানতে হবে, আপনি এখন না বলতে পারলে পরে। আমার হচ্ছে একটু পাসপোর্ট অফিসে ডেকেছে, তো ওখানে গেলে তো সারাদিন চলে যাবে, তো দিতে পারবো না। আমি সিটি 3টাও দিতে পারিনি কারণ ঢাকার বাইরে ছিল। Okay. In that case, you can sit with that section. ম্যাম আমি আপনাকে মেইল করে দিচ্ছি। আচ্ছা, আপনি কালকে আমাকে একটা ফোন দিন, আপনাদের সেম টাইমিং হচ্ছে ওদের স্লটটা কালকে ঠিক এই সময়টাতেই ওকে স্লটের এগেইনস্টে। হয়তো আমি তখন আপনার জন্য হয়তো ওপেন করবো, নাহলে মেইলের থ্রুতে নিব, যে কোনোভাবে হয়তো নিব। ম্যাম আমি ক্লাসে আপনি লিংকটা দিলে আমি ক্লাসে জয়েন করে রাখবো, এরপরে ওখান থেকে ওদের সেকশনে না হলে সাবমিট করে দিলাম, না হলে আপনাকে মেইল করে দিলাম। তো ওদের সেকশনে সাবমিট করতে পারবেন না, আপনার জন্য হয়তো আমি ওপেন করবো বা মেইল করে দেবো। রাইট, দেখা যাক ওটা কীভাবে হয়। তাহলে আপনি আমাকে মেইল দিয়ে রাখেন, আর হচ্ছে দেখি একটা ফোনও দিয়ে রাখেন যে আমি আপনার সিটিটা যে আলাদা নিচ্ছি এটা যাতে আমার নলেজে থাকে। রাইট ম্যাম, তাহলে কালকে কল দিব। আর আচ্ছা, এই আর কি আপনাদের সিটি কোচিং নিয়ে মোটামুটি আমার বোধহয় ডিসকাশন এখানেই শেষ। উই ডোন্ট হ্যাভ এনি মোর আইটেমস, সো আই থিঙ্ক উই গট হাফ অ্যান আওয়ার ফর আওয়ার ক্লাস, সো উই নিড টু স্টার্ট অ্যানাদার চ্যাপ্টার, রাইট? আমরা ক্লাস টেস্ট নিয়ে মোটামুটি আলোচনা করলাম। Now let's just go to this lecture and see what we have here. We know about ecosystems, don't we? ইকোসিস্টেম নিয়ে বোধহয় হাই স্কুল লেভেল থেকে আপনারা পড়ে আসছেন, বাস্তু সংস্থান, ইকোসিস্টেম, ইকোলজি। Didn't you see these things earlier? আমি ভুলে গেছি। মানে ভুলে যান আর মনে থাকেন, বাট ইকোসিস্টেমের সাথে আপনারা মোটামুটি হাই স্কুল লেভেল থেকেই স্টেপ বাই স্টেপ একটু অ্যাকোয়েন্টেড, রাইট? ইটস নট এ ভেরি নিউ থিং, বাট যেটা হয় আমাদের যে প্রত্যেকটা ক্লাসে আমরা জানলেও যখনই আমরা একটু হায়ার লেভেলে যাই তখন ইট গট সাম ডিফারেন্সেস এন্ড মাচ মোর হেভিয়ার স্টাফ, রাইট? আমি চেষ্টা করেছি এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে এখানে রিপ্রেজেন্ট করার। তারপর আমরা একটু দেখবো যে এখানে ইকোসিস্টেম অ্যাজ এ হোল কেমন। সো ইউ ক্যান গো টু দিস ফার্স্ট ভিডিও টু হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অন দিস ইকোসিস্টেম। এখানে মোটামুটি এই ভদ্রলোককে তো চিনতে পারছেন, মনে আছে প্রথম দিকে আমরা কিছু লেকচারে ওনার ভিডিও ইউজ করেছিলাম? ইয়েস ম্যাম। খুবই ইনফরমেটিভ হয় না ভিডিওগুলো, আর হচ্ছে খুব শর্টে একটা পুরো টপিকের উপর ফ্লেভার পাওয়া যায়। বাট ইচ এন্ড এভরি চ্যাপ্টারে আমরা এই কাজ আসলে করতে পারি না, আমাদের একটু ডিটেইলে বলতে হয়। এখানে এর ভিডিওটা আমরা দেখতে পারি বিকজ দিস টার্মস আর নোন ফর আস, রাইট? ভিডিওতে কি বলা হচ্ছে আপনারা তো শুনতে পাচ্ছেন না, আই ক্যান কুইকলি রিভিউ গো। প্রথমে যেটা যে ইকোলজি অ্যাকচুয়ালি কি জিনিস উনি বলার চেষ্টা করছেন, যে আমাদের যে প্ল্যানেটে টোটালি কি আছে, যে 3/4 হচ্ছে আমাদের ওয়াটার বেস সিস্টেম বা ওশন, আর 1/4 বোধ হয় ল্যান্ড, রাইট? নাকি 1/3 ল্যান্ড 2/3 হচ্ছে ওশন, এরকম একটা হিসাব ছিল না? I cannot exactly recall that, but ম্যাম 2/3 ওশান। 2/3 ওশন, তাহলে 2/3 হচ্ছে মানে ওশন আর 1/3 ল্যান্ড যদি হয়, ওশন বেস or marine system should be huge,
এখন আমাদের যেটা হয় যে আমরা ইকোসিস্টেম স্টাডি করার জন্য কখনো পপুলেশন বেস নিতে পারি, কখনো কমিউনিটি বেস নিতে পারি। পপুলেশন মানে যে আমি এই পপুলেশনের উপর এমফাসিস করব, কমিউনিটি বেস মানে আমি এই জায়গায় কি কি পপুলেশন বা অর্গানিজম আছে সবগুলো নিয়ে একটা স্টাডি করব। ইকোসিস্টেমের মেইন যে যেটা থাকে যে মেইন এলিমেন্ট হচ্ছে এনভায়রনমেন্ট। কোন এনভায়রনমেন্টের কথা আমি বলছি এবং সেখানকার কমিউনিটি কেমন, সেখানকার ল্যান্ডস্কেপটা কেমন, ইজ দ্যাট মেরিন ইকোসিস্টেম অর ল্যান্ড বেস ইকোসিস্টেম, এগুলো সবগুলোর উপরই ডিপেন্ড করবে। বাট মোর অর লেস ইচ অ্যান্ড এভরি ইকোসিস্টেম উই গট সাম প্রডিউসার্স। প্রডিউসার কারা? যারা ফুড প্রডিউস করতে পারে, নিজের খাবার তৈরি করতে পারে, তাই তো? প্ল্যান্টস, they are actually star of our ecosystems, and if plants don't exist in this earth, we an animal world cannot really exist, right? Because we cannot create our own food even now. এটা হয়তো আমরা কেমিক্যালি কোনোভাবে তৈরি করতে পারবো, আর ন্যাচারালি আমি যদি বলি, আমরা ন্যাচারালি আমাদের ওন ফুড এখনো তৈরি করতে পারি না। সেটা আসে থেকে প্ল্যান্ট থেকে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। আমরা হচ্ছে আমাদের আমরা এমন কনজিউমার যে আমরা সবই খাই, প্ল্যান্ট বেস প্রোডাক্ট, অ্যানিমাল বেস প্রোডাক্ট সবই আমরা ইনটেক করতে পারি। তো নাও আমাদের যে টোটাল ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোকে আমরা মানে ইন টার্মস অফ ফুড অর এনার্জি, এই দুইভাবে দেখতে পারি। আমরা এতদিন পর্যন্ত ফুড বেসিসে দেখে আসছি, তাই না? ফুড ওয়েভ, ফুড চেইন। ফুড ওয়েব বা ফুড চেইন যখন আমি দেখি, তার মধ্যে থাকে প্রডিউসার, কনজিউমার। প্রডিউসারের পরে থাকে প্রাইমারি লেভেল কনজিউমার, দেন সেকেন্ডারি লেভেল, টার্সারি লেভেল, ইভেন কোঅর্ডিনারি লেভেল, তাই না? এখন যে কোনো সিস্টেম, ওয়াটার বেস অর মেরিন যেটা হয় ওশনের যে ইকোসিস্টেম, মেরিন ইকোসিস্টেম, অথবা ল্যান্ড বেস ইকোসিস্টেম, যেখানেই থাকুক না কেন সব জায়গায় প্রডিউসার থাকতে হয়। তো এনার্জি এমন ফ্লো হয় যে প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমার এনার্জি যায়। এমন হতে পারে প্রাইমারি কনজিউমার যে এনার্জিটা প্রডিউসার থেকে ইনটেক করলো, সেটা কিছুটা তার এভরিডে লাইফে চলে যেতে পারে। মানে এখানে একটা এক্সাম্পলের কথা বলা হবে, একটা গ্রাসহপার বা একটা ইনসেক্টের কথা বলা হবে যে সরাসরি প্রডিউসার থেকে ইনটেক করে। তো সে যখন প্রডিউসার থেকে ইনটেক করবে, কিছু এনার্জি তার মাসেল মুভমেন্ট বা এভরিডে অ্যাক্টিভিটি এগুলোর জন্য চলে যায়। সে তার হচ্ছে 10 ক্যালোরি বা 10 কিলো ক্যালোরি, 10 কিলোগ্রাম ধরেন 10 ক্যালোরি ইনটেক করলো, 9 ক্যালোরি তার জন্য স্পেন্ড হয়ে যাবে। 1 ক্যালোরি, এখানে হচ্ছে আমার একটা স্মল পোর্শন বা 10% পোর্শন পরের যে প্রাইমারি লেভেল কনজিউমার সেখানে ফ্লো হলো ডিরেক্টলি। এরকম যখন আমি এনার্জির টার্মসে দেখবো, এনার্জি কিন্তু আস্তে আস্তে, যদি আমি প্রডিউসার থেকে এনার্জিটা হিসাব করি, প্রডিউসার থেকে আস্তে আস্তে কনজিউমার লেভেলে যেতে যেতে এনার্জিটা আস্তে ওপরের দিকে অনেক বেশি কম যাচ্ছে, ফ্লো কম হচ্ছে। তো আমরা এনার্জি ডাইনামিক্সটা দেখবো এই হোল চ্যাপ্টারে, এটা এমফাসিস করব। আর কিছু এলিমেন্ট আছে যেটা টক্সিক এলিমেন্ট, বা ধরেন এটা একটা ফুড চেইনের কথা বলা হচ্ছে যে আস্তে আস্তে লেভেল অফ কনজিউমার আস্তে আস্তে গ্রো করে। আরেকটা আছে ফুড ওয়েব, যেটা আমরা দেখবো। ফুড ওয়েব মানে হচ্ছে মাল্টি ডিরেকশনাল। সে একটা টার্সারি লেভেল কনজিউমার, সে মাঝে মাঝে কি ভেজিটেরিয়ান হয়ে যেতে পারে না? কারণ আমরা কি অ্যানিমালও ইনটেক করি, আবার ভেজিটেরিয়ান হয়ে যায় মাঝে মাঝে, ভেজিটেবলও ইনটেক করি, তাই না? প্রডিউসারও ইনটেক করি। তো এরকম যদি মাল্টিপল টাইপ অফ ফুড যদি কেউ কনজিউম করে, তাহলে কি হয়? ডিরেকশনটা ওভারল্যাপ হয়ে যায় মাঝে মাঝে। দে আর কল্ড ফুড ওয়েব। ফুড চেইন থেকে ফুড ওয়েবটা এক্সপ্লেন করা ভেরি ডিফিকাল্ট, ওখানে কমপ্লেক্সিটি অনেক বেশি। আবার আমার হচ্ছে যখন আমি দেখবো যে এনার্জি ফ্লো হচ্ছে ফ্রম প্রডিউসার টু সার্টেন লেভেল অফ কনজিউমার্স, এনার্জি ফ্লোটা দেখবো আস্তে আস্তে কমে যাচ্ছে। বাট যদি এটা হয় টক্সিক এলিমেন্ট বা সে মার্কারি, আমরা পলিউশনের থ্রুতে মার্কারি দিয়ে দিই না এনভায়রনমেন্টে, তো যেটা হয় যে মার্কারি ধরেন যে এনভায়রনমেন্টে যাচ্ছে, সেটা প্রডিউসার থেকে আস্তে আস্তে কনজিউমার, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোঅর্ডিনারি এগুলো হয়ে
কোনো একটা ফিশে গেল, সেই টুনা ফিশ এখানে দেখানো হবে। তো ওই টুনা ফিশ যখন হিউম্যানে আসবে বা আমরা যখন সেটা খাবো, এই টক্সিক এলিমেন্ট কিন্তু ওটা লস হয়নি, এটা অ্যাজ ইট ইজ ওই ফিশের মধ্যে থেকে আমাদের কাছে আবার রিটার্ন করবে। দ্যাট মিনস if we pollute this environment or if we make some heavy element free, এটা একটা ফুড ওয়েবের এক্সাম্পল, তাহলে যেটা হয় যে ওই হেভি এলিমেন্টগুলো বা টক্সিক এলিমেন্টগুলো আবার আমার কাছেই রিটার্ন করছে, which is very harmful, isn't it? এই জন্য মাঝে মাঝে বলা হয় যে আমাদের কমপ্লেক্স লেভেল বা হচ্ছে হায়ার লেভেল কনজিউমার ইনটেক করাচ্ছি, প্রাইমারি লেভেল প্রোডাক্ট কনজিউম করাটা বেটার। এটা প্রায় বলা হয় যখন আমরা ফুডের এভরিডে লাইফে ফুড ডিজাইন আপনারা করবেন, তখন এগুলো হয়তো চাইলে মাথায় রাখতে পারেন, সাবজেক্ট or not. It's not a requirement, but you can think through it. যখন আপনারা ইনটেক করবেন তখন এটা নিয়ে চিন্তা করতে পারেন। আচ্ছা, এটাই হচ্ছে এখানে দেখানোর উদ্দেশ্য ছিল। সো উই ক্যান গো টু আওয়ার লেকচার রিয়েলি রাদার দ্যান প্লেইং দিস হোল থিং। এখানে যেটা দেখানো হবে যে সি লেভেলের যে টক্সিক এলিমেন্টের কথা বললাম, এখানে দেখানো হচ্ছে যে আস্তে আস্তে যে এনার্জি ফ্লোটা দেখানো হচ্ছে। এনার্জি ফ্লোটা এটা হচ্ছে আস্তে আস্তে কনজিউমারের দিকে যাচ্ছে, এটা একটু হাই লেভেল কনজিউমার। এরকম এনার্জি ফ্লোটা যেটা দেখানো হচ্ছে, এনার্জি লেভেলটা অ্যাকচুয়ালি কম হয়। এখানে দেখলেন যে একটা পলিউশনের থ্রুতে আমরা কিছু কমপ্লেক্স ম্যাটেরিয়াল দিচ্ছি এনভায়রনমেন্টে, যে ম্যাটেরিয়ালগুলো ওটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, এটা অ্যাট লাস্ট এই যে হায়ার লেভেল কনজিউমারের থ্রুতে আমাদের কাছে রিটার্ন করলো, which is very harmful for our health, right? আমরা হয়তো কিছু ওই এলিমেন্টের কিছুটা হয়তো আমার বডি ইনটেক করতে পারতো নর্মালি, বাট বেশি অ্যামাউন্টে ইনটেক করলে সেটা আমার জন্য অনেক হার্মফুল। সেটা হচ্ছে পলিউশনের ইম্প্যাক্ট। Next we can go to our real lecture here. First we need to see what is ecosystem and ecology of ecosystem. এটাও কিন্তু একটা মাল্টিডিমেনশনাল ফিল্ড, যেটা আমরা আগে টেকনোলজির ক্ষেত্রে দেখলাম যে ওটাও মাল্টিডিমেনশনাল ছিল, এটাও মাল্টিডিমেনশনাল। কিরকম? এটার উপরে রিসার্চ হয়, কমপ্লেক্স সিস্টেম রিসার্চ, ক্লাইমেট অ্যান্ড মেটেরিওলজি যে রিসার্চগুলো হয় সেটা তারা এটাকে স্টাডি করে। এরপর হচ্ছে বিজনেসের রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট, বিজনেস মডেলগুলোতে হয়। এরপর হচ্ছে সোশ্যাল রিসার্চ হয় কমিউনিটি ইন্টারেকশন নিয়ে। এরপর হচ্ছে সিস্টেম ইকোলজি বা এনভায়রনমেন্টাল রিসার্চ হয়। আর একটা সবচেয়ে বড় ফিল্ড হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কীভাবে আমরা কমিউনিটিতে টেকনোলজি ডেভেলপ করবো সেটারও কিছু প্রোটোকল ডিফাইন করা উচিত, রাইট? এই ফিল্ডটা অ্যাকচুয়ালি আপনাদের যে ডেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই ফিল্ডটা, যেখানে আপনারাও অনেক ইনপুট দিতে পারছেন। তো ইটস এগেইন মাল্টিডিমেনশনাল এবং মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এরিয়া which is ongoing research area as well. এখানে আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের ইকোসিস্টেম। আপনারা এটা অলরেডি দেখে আসছেন, কিছু থাকে ফ্রেশ ওয়াটার সিস্টেম, তাই না? ফ্রেশ ওয়াটার কোথায় আছে আমাদের এখানে? আমাদের দেশে অনেক আছে। ক্যান ইউ মেনশন ওয়ান অর টু নেম ফর মি? ফ্রেশ ওয়াটার সোর্স কি আছে আমাদের দেশে? আমরা কোথা থেকে মানে ওয়াটার পেয়ে থাকি? আমাদের যে ওয়াটার সাপ্লাই আসে, বাড়ির ট্যাপ খুলে না ওয়াটার পেয়ে যান, তাই না? ব্যাপারটা কিরকম? কোথা থেকে? ম্যাম আন্ডারগ্রাউন্ড থেকে আসে। হ্যাঁ, সেটা কোথা থেকে আসে অ্যাকচুয়ালি? সোর্সটা অ্যাকচুয়ালি কোথায় ছিল? ম্যাম ওয়াসা। আন্ডারগ্রাউন্ড। বহুত ওয়াসা হ্যাঁ হ্যাঁ, ঢাকা ওয়াসা। আর হচ্ছে ম্যাম রিভার, ঝর্ণা, ওয়াসা কোথা থেকে পায়? রিভার থেকে। নদী থেকে। হ্যাঁ, রিভার থেকে। তারপর আপনার যে ওয়াটার লেভেল নিচে থেকে আসে বলেন, ওটা অ্যাকচুয়ালি আপনি বাইরে কি কি দেখতে পান চোখে? লেক আর পন্ড গ্রামে আমরা দেখতে পাই, সেখান থেকে আসে। কল চেপে চেপে মাটির নিচ থেকে তোলেন, এটা হচ্ছে খুব সহজ দেখা, তাই না? কিন্তু আসলে সোর্সটা কি? হ্যাঁ, মাটির নিচ থেকে আসে, কিন্তু সেটা কখন ভিজিবল হয়? যখন সেটা একটা লেক হয়ে যায় বা পন্ড হয়ে যায়, আমরা তখন দেখতে পাই। তো এগুলো হচ্ছে কিছু কিছু ইকোসিস্টেম ওটার উপরেই বেস করে হয়। ওখানে কিছু প্রডিউসার থাকে, কিছু হচ্ছে কনজিউমার থাকে, এরপরে
হাই লেভেল অ্যানিমালও থাকে, তাই না? ফিশ। ফ্রেশ ওয়াটার হচ্ছে আমরা যেটা খেতে পারি বা আমাদের জন্য এডেবল। আর যেটা আমি ক্লাসের প্রথম দিকে বললাম যে একটা হিউজ পার্সেন্টেজ অফ আর্থে আমার কি আছে, ওশন। তো ওশনটা কিন্তু অ্যাকচুয়ালি মেরিন ইকোসিস্টেমে যাবে এবং এখানে লাইফ সাইকেলের খুব বেশি ডাইভার্সিটি এবং ভ্যারাইটি আমরা দেখতে পাই। এখন ওশনের কোন জায়গাটা নিয়ে কথা বলছি, সেটা ডেপথ কতটুকু, সেটার মধ্যে কি বলে পার্সেন্টেজ অফ সল্ট কতটুকু, এরপর হচ্ছে ওটা রিলেটেড আশেপাশে আর কি কি আছে, মানে ইটস আ লট অফ ডাইভার্সিটি হিয়ার অ্যান্ড আ লট অফ ভ্যারাইটি আছে। ঠিক আছে, তো আমাদের এই সিস্টেমটা এত ইজি না, এবং এটা আমরা হচ্ছে যখন স্টাডি করতে যাবো মেরিন সিস্টেমে মেরিন বায়োলজিস্টরা এটা নিয়ে কাজ করে। তারপরে মেরিন সায়েন্সে আরও অনেক এনভায়রনমেন্টাল যারা আছেন, যে এনভায়রনমেন্টালিস্ট, ওনারা কাজ করেন। এটাও আবার মাল্টিডিসিপ্লিনারি একটা সিস্টেম। মেরিন ইকোসিস্টেম ইজ হিউজ। তো যারা ভেটেরিনারি রিসার্চ করেন বা যারা অলরেডি ডক্টর, ওনারাও কিন্তু এই ফিল্ডে অনেক কাজ করেন, বিকজ সাম কান্ট্রি রিয়েলি গট আ লট অফ ওভারল্যাপিং ওশন, লাইক অস্ট্রেলিয়ার চারদিকে ওশন আছে, তাই না? তো ওদের মেরিন মেরিন সায়েন্সটা অনেক বেশি ডেভেলপ। এরপর যদি আমি তাকাই, ওশন পাচ্ছি এরকম অনেক কান্ট্রি আছে যার চারদিকে অনেক বেশি ওশন আছে, বাট আমাদের অতটা না, আমাদের অল্প একটু। সেটা আমাদের জাস্ট একটা বে অফ বেঙ্গল অল্প একটু জায়গা নিয়ে আছে। তো আমাদেরও মেরিন সায়েন্স আছে, যেটা আমরা চিটাগাংয়ে আপনি দেখতে পাবেন মেরিন কিছু রিসার্চ হচ্ছে, ওখানে সাস্টে মেরিন ইঞ্জিনিয়ারিং আছে, ওরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন ওখানে প্রজেক্ট করে। এরকম আমাদের দেশেও আছে, প্লাস কিছু কিছু কান্ট্রিতে এটা একটু অনেক বেশি আছে, কারণ তাদের ডাইভার্সিটিটা অনেক বেশি, রাইট? এটা একটা ব্যাপার গেল। আর একটা আমাদের থাকে যে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, যেটা আমাদের ল্যান্ড বেস। ল্যান্ডেরও অনেক ভ্যারাইটি। উই গট ডেজার্ট, উই গট some forest, rainforest, we got tropical rainforest, we got say normal forest, tundras and savannas, a lot of variety actually. এই ভ্যারাইটির উপর ডিপেন্ড করে তার কি অর্গানিজম কে কে থাকবে ওখানে। যেমন ডেজার্ট বেস ইকোসিস্টেমে যে আমরা অর্গানিজম ভ্যারাইটি বা অ্যানিমালের ভ্যারাইটি, প্ল্যান্টের ভ্যারাইটি পাবো, সেটা কিন্তু আমরা রেইন ফরেস্ট বা ট্রপিক্যাল রেইন ফরেস্ট পাবো না। ইট শুড বি হিউজ ডিফারেন্ট, রাইট? এটা কোথায় কোথায় কি কি আছে সেগুলো আমরা না অলরেডি জানেন, ওটা নিয়ে আমি আর ডিটেইলে যাব না। জাস্ট আমরা দেখা যে আমরা কি কি ইকোসিস্টেম পেতে পারি এবং what variety should we expect here. And then we got disturbances in ecosystem. It would be huge if it has some disturbances. Just like drought, মানে খরার কথা তো সবাই শুনেছি, scarcity of water. সেটা যেটা হয় যে ওয়াটারের উপর তো আমরা নিজেরাও ডিপেন্ড করি, তাই না? আমাদেরও ডেইলি ইনটেকে ওয়াটার দরকার হয়। বাই দ্য ওয়ে, ইউ নিড টু মেনশন হাউ মাচ ওয়াটার ইউ শুড টেক অন রেগুলার বেসিস। মিল প্ল্যান যেটা করবেন, রেগুলার ওয়াটার ইনটেকের পরিমাণ কিন্তু রাখতে হবে। তো ওয়াটারের উপর যারা ডিপেন্ড করে, ওয়াটার না থাকলে তাদের কি অবস্থা হবে? বেশিরভাগই ডেথ হয়ে যাবে, তাই না? যে অর্গানিজম ওয়াটারের উপরেই ডিপেন্ড করে। কি মনে হয় আপনাদের? ইভেন ট্রিজ, ছোট ছোট যে ভেজিটেশনগুলো আছে আমাদের, সেগুলো আমরা দেখতে পাবো না ইফ ইউ গট সাম ন্যাচারাল ডিস্টারবেন্স লাইক ড্রপ। এরপরে ফায়ার কথা মনে আছে? বুশ ফায়ার বা বন ফায়ার যেটা হয়, কদিন আগে অস্ট্রেলিয়া হয়ে গেল। Can you recall that? It got stayed for really a long time, and so many life forms were just vanished within days, isn't it? কয়েকদিনের মধ্যেই অনেক ধ্বংস হয়ে গেছে লাইফ ফর্ম। এটা কি অবশ্যই ট্রিজ, গাছ অনেক অনেক বড় পোর্শনে ধ্বংস হয়েছে। এরপর কিছু কিছু অ্যানিমাল আছে না যারা খুব বেশি চলতে পারে না, লাইক কোয়ালাস এন্ড থিংস লাইক দিস, তাদের মুভমেন্টটা ফাস্ট না, তাদের অনেক বেশি ক্ষতি হয়েছে। প্লাস এরপরে যারা অনেক ফাস্ট, তারাও এত হিউজ ফায়ার থেকে
খুব ভালো সার্ভাইভ করতে পারেনি, দে গট ইনজুর্ড ইন লট অ্যামাউন্ট, রাইট? ওই এলাকায় ভেজিটেশনের উপর অনেক বেশি ইম্প্যাক্ট হয়েছে। দেন উই ক্যান হ্যাভ টর্নেডো। টর্নেডো তো দেখেছেন তাই না? ভিডিও দেখেছেন, নিজে চোখে দেখেননি, you got some videos. What happens here? When we get a tornado, it just consumes everything, isn't it? টর্নেডোর সামনে যা পায় সবই নিয়ে নেয়। সেটা হতে পারে কি গাছপালা, মানুষজন, ঘর বাড়ি, whatever it has, just consumes them, isn't it? টর্নেডোর জন্য ডিস্টার্ব হয় আমার ইকোসিস্টেমে। ডিজার্ট, তুষারপাত হতেই থাকলো দিনের পর দিন, which is not in natural cycle. সেই জন্য আমার অনেক দিন পর্যন্ত এটার ইম্প্যাক্ট থাকতে পারে। কানাডাতে মনে আছে যে অনেক টেম্পারেচার অনেক লো হয়ে গিয়েছিল কতদিন ধরে, ইভেন তাদের ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি সব বন্ধ হয়ে গেছিল। It was really disastrous, isn't it? এখন আবার কাকে অ্যাডমিট করতে হচ্ছে? Don't you think it's the end of our class nearly? জি ম্যাম। Okay. So we don't have so much time. We can carry on 8 to 10 minutes, right? We got attendance as well. So এখন জয়েন না করলেও না করলেও সমস্যা ছিল না, rather than attendance. Okay, so now we got some human-made distraction. আমরা কি করি? আনপ্ল্যান এবং আননেসেসারি ডিস্ট্রাকশন করতেই থাকি, জাস্ট কিভাবে নিজেদের প্রয়োজনে কিছুটা, বাট বেশিরভাগই কি আনপ্ল্যান্ড। It could be necessary for us at some point, but it is very disastrous to vegetations and animals in that area. আমরা গাছ কেটেই ফেলি, কিন্তু ওই এলাকার বাকিরা কিভাবে সার্ভাইভ করবে আমরা কখনো ভাবিও না, তাই না? আমাদের প্রয়োজনে আমরা গাছ কাটছি, এটা হচ্ছে হিউম্যান মেড ডিস্ট্রাকশন। এই ধরনের ডিস্ট্রাকশনের ইম্প্যাক্ট কিরকম হয়, লেটস গো এন্ড হ্যাভ এ লুক। আমরা কিছু ন্যাচারাল ডিস্ট্রাকশনের ইম্প্যাক্ট একটু দেখে আসি এই ভিডিওতে, যে উইল ফাইন্ড হাউ থিংস ওয়ার্ক হিয়ার। আপনারা এইটা যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফায়ারের পরের পিকচারটা। দেখতে পাচ্ছেন যে গাছ সবই এখন ব্ল্যাক একদম পুড়ে যাচ্ছে, কয়লা হয়ে যাচ্ছিল এরকম কিছু গাছ। বাট আফটার 1 year, এটা হচ্ছে 1 year পরের পিকচার। এটা গাছগুলো যে কয়লা হয়ে যাচ্ছিল, দেখেন ভেজিটেশন আমরা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে মোটামুটি 4 বছরের পিকচার। এটা প্রথমে ছিল ইয়ার 1, হালকা ভেজিটেশন। এরপরে আমরা কি দেখবো যে ইয়ার 2-তে গিয়ে নিচে দেখেন একটু সবুজ বেশি দেখা যাচ্ছে। ইয়ার 3-তে ভেজিটেশন মোটামুটি সার্ভাইভ করেছে, 4-এ গিয়ে নর্মাল ভেজিটেশন ব্যাক করছে। গাছের উপরেও দেখেন আস্তে আস্তে পাতা দেখতে পাচ্ছি আমরা, তাই না? যেগুলো সার্ভাইভ করেছে, যেগুলো পুড়ে গেছে বা যেগুলোর কোনো হোপ নেই তাদের তো গেলই, আর যাদের কিছুটা হোপ ছিল যে তারা ব্যাক করতে পারবে তারা আবার ব্যাক করেছে। এটা হচ্ছে একটা মানে লাভা ইফেক্ট দেখানো হচ্ছে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে লাভা মুভ করেছে, এখানে কোনো ভেজিটেশন নেই। এটা হচ্ছে বেশ কিছু ইয়ার পরে, যেখানে লাভা গেছে সেখানে তখন পর্যন্ত কোনো সয়েল দেখা যাচ্ছে না, বাট আশেপাশে যেখানে সরাসরি লাভার ফ্লোটা বেশি ছিল না, আশেপাশে এরিয়ায় আমরা কিছু সয়েল গ্রো করেছে দেখতে পাচ্ছি, অ্যান্ড অলসো ভেজিটেশনস, কিছু ভেজিটেশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সয়েল থাকাতেও তারা গ্রো করেছে। যেখানে লাভাটা যে পাহাড় থেকে আসছিল মাঝখানটা অনেক বেশি সিভিয়ার ছিল, সেখানে কিন্তু এখন পর্যন্ত দেখেন যে একদমই সাদা, we don't have any soils here, right? ওখানে জাস্ট র পাথরের মতো জায়গা, আর কিছু নাই, কোনো ক্রাস্ট নাই, কিন্তু আশেপাশে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ভেজিটেশন। যখন আমরা বাইরের দিকে তাকাবো কয়েক বছর পরে হালকা কিছু সয়েল, এরপর কিছু ভেজিটেশনও দেখা যাচ্ছে। স্টিল উই হ্যাভ সাম রকস হিয়ার অ্যান্ড দেয়ার, কিছু রকও দেখা যাচ্ছে, বাট ভেজিটেশন ব্যাক করেছে। তো কিছু ন্যাচারাল ডিজাস্টারের পরের পিকচার নিয়ে এখানে কথা হচ্ছে।
এখন একটা আইল্যান্ড দেখানো হচ্ছে। আইল্যান্ডটা পুরোটাই একদম লাভার নিচে চলে গিয়েছিল। তো বেশ অনেক বছর পরে আস্তে আস্তে এখনকার পিকচার যেটা আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও সয়েল ব্যাক করেছে, তাই না? যদিও বেশিরভাগ জায়গায় এখন রক আছে, মানে প্রথমে সবটাই রক ছিল, এরপরে কিছু সয়েল ব্যাক করেছে, সয়েল দেখা যাচ্ছে। এরপর এখনকার পিকচার দেখলে বোঝা যাবে না যে এটা আসলেই লাভা থেকে আসছে। আইল্যান্ডে ভেজিটেশন দেখা যাচ্ছে, পরে আস্তে আস্তে অন্য লাইফ ফর্মও ডেভেলপ করা সম্ভব যদি আমরা ওখানে নিয়ে যাই। এগুলো দেখেন, এখানকার হচ্ছে ফায়ারের পিকচার, বন ফায়ার, যেটা সয়েলকে ধ্বংস করে দেয় না, সেই জায়গাটা সার্ভাইভ করতে কিন্তু অত বেশি সময় লাগে না। যেসব ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার বলেন বা যে কোনো ডিজাস্টার বলেন, সয়েলকে হ্যাম্পার করে না বা সয়েল হ্যাম্পার্ড হয় না, সেই সব জায়গায় আমরা দেখতে পাই ভেজিটেশন বা ন্যাচারাল ইকোসিস্টেম খুব তাড়াতাড়ি ব্যাক করে। দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু ন্যাচারাল ইকোসিস্টেম ব্যাক করেছে, কারণ সয়েল এক্সিস্ট করতো। বাট এটা হচ্ছে এই সাকসেশনটা খুব তাড়াতাড়ি হয়। এরপরে যেটা হয় যে যেখানে রক আমরা একটু আগে দেখে আসলাম, লাভা বা রক পাওয়া যায়, সেখানে অনেক সময় লাগে ভেজিটেশন ব্যাক করতে। সেটা হতে পারে লাভার জন্য বা হতে পারে অন্য কোনো কারণে, যে পুরো সয়েলটাই হ্যাম্পার্ড হয়ে গেল, সেখানে ইয়ার আফটার ইয়ার লেগে যায় ভেজিটেশন সয়েল গ্রো করতে, এরপরে হচ্ছে ভেজিটেশন ব্যাক করে। এরকম কিছু ডিজাস্টার যেগুলো ন্যাচারাল, সেগুলোরও ক্রাইটেরিয়া আছে, একটা যেটা সয়েলের উপর ইফেক্ট করে, আর একটা যেটা সয়েল না, সয়েলের বাইরের কমিউনিটি বা হচ্ছে অর্গানিজমগুলো ইম্প্যাক্টেড হয়। এরপরে আস্তে আস্তে ভেজিটেশন ব্যাক করে, আফটারওয়ার্ডস লাইফ ফর্মস অ্যাজ ওয়েল, ভেজিটেশনের পরে লাইফ ফর্মও ব্যাক করে। এরপর হচ্ছে কিছু দূর যদি আমরা যাই, তাহলে এখানে যে গ্রাফগুলো দেখতে পাচ্ছেন, এখানে কম্পেয়ার করা হচ্ছে। এখানে ভেজিটেশন ব্যাক করার ন্যাচারাল ডিস্টারবেন্সটা কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে ভেজিটেশন ব্যাক করার অ্যামাউন্টটা। ফায়ার যেটা আসলে পুরো সয়েলটাকে হ্যাম্পার করছে না, সেটা কিন্তু একদম উপরে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা। আর যেটা একদম লাভার ইফেক্ট বা যেটা রক করে দিচ্ছে, যে সেইটা হচ্ছে এটা, যেটা সবচেয়ে বেশি হ্যাম্পার করছে এনভায়রনমেন্টকে। এটা গ্রাফটা হচ্ছে এই নাম্বার 1। এরপর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে সয়েলের উপর ডিপেন্ড করে যে ভেজিটেশনটা বা যে চেঞ্জটা আসছে, সেগুলো আস্তে আস্তে দেখানো হচ্ছে। সেই গ্রাফটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখবেন। দুই ধরনের ডিস্ট্রাকশন, ন্যাচারাল আর হিউম্যান মেড। এটা ধরেন ন্যাচারাল ডিস্ট্রাকশনের কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে, বা বোথ ডিস্ট্রাকশনে যেটা আমরা সয়েলের উপর ইম্প্যাক্ট দেখতে পাই, সেটা নেচারটা একরকম হবে, যেটা সয়েলকে ইম্প্যাক্ট করছে না, সেটা নেচার আরেক রকম হবে। তো এই দুটো মাঝামাঝি অনেকগুলো স্টেট থাকে। টাইমের রেসপেক্টে কোনটা ভেজিটেশন গ্রো করতে বা ব্যাক করতে কত টাইম লাগবে, সেটাই গ্রাফে এখানে দেখানো হচ্ছে। কোনটা ভেজিটেশনে কতটুকু ক্ষতি করবে সেটাও দেখানো হচ্ছে, দুইটা গ্রাফ। আমার মনে হয় যে আমাদের আজকের ক্লাসে আর আমরা কন্টিনিউ করতে পারবো না, আমরা এই পর্যন্ত আজকে শেষ করলাম। এরপরে আমরা ফুড চেইন, ফুড ওয়েব নিয়ে কথা বলবো। অলরাইট, so let us wrap up here at this point and take your attendance so that we can